আজকে আমরা পারচেস এবং সেলস মডিউলটা দেখব। তো পারচেস মডিউলের প্রথম উইন্ডো যেটা সেটা হচ্ছে সাপ্লায়ার। এই সাপ্লায়ার উইন্ডোতে এসে আমরা নতুন সাপ্লায়ার ক্রিয়েট করতে পারি। তো আমি একটা সাপ্লায়ার ক্রিয়েট করে নিচ্ছি। তো এখানে অনেকগুলো ফিল্ড রয়েছে, আমি জাস্ট শুধুমাত্র ম্যান্ডেটরি ফিল্ড যেগুলো পাশে স্টার রয়েছে ওই ফিল্ডগুলো পূরণ করলাম। চাইলে আমি বিস্তারিত ইনফরমেশন দিয়েও একটা সাপ্লায়ার ক্রিয়েট করতে পারতাম। আর কোন ফিল্ডটা কোন কাজের এটা যদি আমি জানতে চাই তাহলে হেল্প মোডটাও চালু করা যেতে পারে। হেল্প মোড চালু করলে প্রত্যেকটা ফিল্ডের নিচে ছোট্ট করে একটা হেল্প ইনফরমেশন দেখা যাবে। তো আমি সাবমিট দিচ্ছি, এতে করে নতুন আরেকটা সাপ্লায়ার ক্রিয়েট হয়ে যাবে। আমাদের আগে 2টা সাপ্লায়ার ছিল, এখন 3টা সাপ্লায়ার হয়েছে। যদি সাপ্লায়ারের রেকর্ডটা খেয়াল করেন দেখতে পাবেন যে এখানে একটা পেয়েবল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে এবং এটাকে স্ক্রল করে এই পাশে আনলে দেখা যাবে একটা অ্যাডভান্স অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে এবং একটা রিটেনশন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে। এই 3টা অ্যাকাউন্টই চার্ট অফ অ্যাকাউন্টের 3টা সেকশনে ক্রিয়েট হয়েছে। যেমন এইটা পেয়েবল সেকশনে অ্যাকাউন্টস পেয়েবলের আন্ডারে ক্রিয়েট হয়েছে এবং এইটা অ্যাডভান্স টু সাপ্লায়ার সাবহেডের আন্ডারে ক্রিয়েট হয়েছে এবং এটা রিটেনশন পেয়েবলের আন্ডারে ক্রিয়েট হয়েছে। আমরা যখন সাপ্লায়ারকে অ্যাডভান্স করব তখন এই অ্যাকাউন্টের সাথে ট্রানজ্যাকশন হবে, যখন ম্যাটেরিয়াল রিসিভ করব তখন পেয়েবল অ্যাকাউন্টের সাথে ট্রানজ্যাকশন হবে এবং যদি অ্যাডভান্স অ্যাকাউন্টে ব্যালেন্স থাকে তখন সেটা অটোমেটিক্যালি সফটওয়্যার অ্যাডজাস্ট করবে। এইভাবে একটা সাপ্লায়ারের 3টা অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পেছনে একটা বিশেষ উদ্দেশ্য রয়েছে, কারণ আমরা যখন সাপ্লায়ারকে অ্যাডভান্স করব সেটা কিন্তু কোম্পানির জন্য কারেন্ট অ্যাসেট যতক্ষণ না পর্যন্ত আমার ওই সাপ্লায়ার আমাকে ম্যাটেরিয়ালটা প্রোভাইড করে এবং আমি ইনভয়েস করে সেটা রিসিভ করি। এবং সাপ্লায়ার যখন আমাকে ম্যাটেরিয়ালটা প্রোভাইড করে ফেলবে তখন অ্যাডভান্স অ্যাকাউন্টের সাথে পেয়েবল অ্যাকাউন্টটা অ্যাডজাস্ট হয়ে আমার যে পেয়েবল ব্যালেন্সটা দাঁড়াবে সেটাই প্রকৃতপক্ষে সাপ্লায়ারের পাওনা। তো সাপ্লায়ার প্রোফাইলের এই সিস্টেমটা এবং ট্রানজ্যাকশনে অ্যাডভান্স অ্যাকাউন্টের সাথে পেয়েবল অ্যাকাউন্ট অ্যাডজাস্টমেন্ট বিষয়টা কোম্পানির গুরুত্বপূর্ণ ডিসিশন মেকিংয়ে এবং বিভিন্ন ধরনের ফিনান্সিয়াল অ্যানালাইসিসে দারুণভাবে সহায়তা করে। তো এই বিষয়টা প্রাথমিকভাবে না বুঝলেও চলবে, আমি জাস্ট সিস্টেমটা কিভাবে কাজ করে এটা একটু বলে রাখলাম। পরবর্তীতে আমরা যখন সেলস মডিউল থেকে কাস্টমার অ্যাকাউন্ট ক্রিয়েট করব, একজন কাস্টমারের জন্য 3টা অ্যাকাউন্ট ক্রিয়েট হবে। একটা হচ্ছে কাস্টমারের রিসিভেবল অ্যাকাউন্ট, আরেকটা হচ্ছে অ্যাডভান্স ফ্রম কাস্টমার, আরেকটা হচ্ছে কাস্টমার রিটেনশন অ্যাকাউন্ট। একজন কাস্টমারের 3টা অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার বিষয়টিও একই উদ্দেশ্যে করা হয়েছে, কারণ অ্যাকাউন্টসের নেচার এবং ট্রানজ্যাকশনের ধরন অনুযায়ী বিষয়টা এরকমই হওয়া উচিত, নতুবা বিভিন্ন ফিনান্সিয়াল অ্যানালাইসিসে ভুল বার্তা আসতে পারে। তো বিষয়টা প্রাথমিকভাবে আপনারা ইগনোর করলেও চলবে, কারণ সফটওয়্যার পুরো বিষয়টাই ইন্টারনালি ম্যানেজ করবে। আর এই রকম একটা অ্যাকাউন্টের বা একটা প্রোফাইলের মাল্টিপল অ্যাকাউন্টস ক্রিয়েট হওয়া আপনারা বিভিন্ন জায়গায় দেখতে পাবেন। যেমন একজন এমপ্লয়ির 3টা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়, একজন ল্যান্ডারের মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়, ইভেন একটা ইনভেন্টরি প্রোফাইলেরও 3টা অ্যাকাউন্ট ক্রিয়েট হয় চার্ট অফ অ্যাকাউন্টের আন্ডারে এবং এগুলো ইন্টারনালি কানেক্টেড থাকে। যাই হোক, এগুলো অ্যাডভান্স কথাবার্তা। সফটওয়্যার ডে টু ডে ইউজ করার জন্য ওই ধরনের নলেজ বা ওই বিষয়াদি ডিপলি না বুঝলেও চলবে। আমরা পরবর্তী উইন্ডোতে চলে যাচ্ছি, সেটা হচ্ছে রিকুইজিশন। আমরা এবার দেখব একটা রিকুইজিশন কিভাবে ক্রিয়েট করতে হয়। রিকুইজিশন উইন্ডোতে এসে আমি যখন নিউতে ক্লিক করব আমার সামনে এরকম একটা ফর্ম চলে আসবে। আমরা এখানে প্রথমে সিলেক্ট করব যে কার জন্য রিকুইজিশনটা করা হচ্ছে। আমি ধরে নিচ্ছি জনাব সাইফুল সাহেবের জন্য রিকুইজিশনটা করা হচ্ছে। উনি নিজেও কিন্তু নিজের আইডি দিয়ে লগ ইন করে নিজের নামে রিকুইজিশন করতে পারে, আবার ওনার নামে আরেকজনও করে দিতে পারবে। আমি রিকুইজিশন টাইপ সিলেক্ট করছি, প্রায়োরিটি সিলেক্ট করছি এবং এটা কবে প্রয়োজন সেই ডেটটা সিলেক্ট করে দিচ্ছি। নারেশনে সংক্ষেপে রিকুইজিশন ডিটেলটা লিখে দিচ্ছি। তারপর এইবার আমার প্রোডাক্ট সিলেক্ট করার পালা বা ইনভেন্টরি আইটেম সিলেক্ট করার পালা। আমি ধরে নিচ্ছি আমি র ম্যাটেরিয়াল রিকুইজিশন করব। আমি প্রথমে ব্রিক সিলেক্ট করে নিলাম। সবশেষে সাবমিট বাটনে ক্লিক করলে আমার রিকুইজিশনটা তৈরি হয়ে যাবে, যেটা প্রিন্ট বাটনে ক্লিক করে আমি প্রিন্ট করে নিতে পারবো।
আমরা দেখলাম যে কিভাবে একটা নতুন রিকুইজিশন করতে হয়। তো আমাদের যদি পুরাতন রিকুইজিশন সার্চ করে দেখতে হয় বা পুরাতন রিকুইজিশন একটা বের করে প্রিন্ট করতে হয়, তাহলে আমরা সার্চ বাটনে ক্লিক করব। করার পর দেখেন আমরা বিভিন্নভাবে রিকুইজিশন খুঁজে বের করতে পারি। আমরা স্ট্যাটাস দিয়ে খুঁজে বের করতে পারবো, তারপর আমরা বিভিন্ন ডেট রেঞ্জে সার্চ করতে পারবো, তারপর রিকুইজিশন নাম্বার দিয়ে সার্চ করতে পারবো, কোনো একজন ব্যক্তির নাম দিয়ে রিকুইজিশন সার্চ করতে পারবো। তো এরকম অপশন আমাদের হাতে রয়েছে। আর এই রিকুইজিশনের ডেটাগুলোকে ডানে বামে সরিয়ে আরও ইনফরমেশন দেখা যাবে। তাছাড়া আমরা যদি এই সবগুলা কলাম একসাথে না দেখতে চাই, তাহলে এই আই বাটনে ক্লিক করে কলামগুলোকেও আমরা ফিল্টার করতে পারি। রিকুইজিশনের পর আমরা দেখব কিভাবে পারচেস অর্ডার করতে হয়। সেজন্য আমরা চলে আসব পারচেস অর্ডার উইন্ডোতে। আসার পর নিউ বাটনে ক্লিক করব। এখানে এসে আমরা যদি রিকুইজিশন নাম্বারে আমাদের প্রিভিয়াস ক্রিয়েট করা রিকুইজিশন নাম্বারটা দিয়ে দেই, তাইলে ওই রিকুইজিশনের ডেটাগুলো এখানে লোড হয়ে যাবে। আর যদি রিকুইজিশন নাম্বার এখানে না দিই, তাহলে আমরা ম্যানুয়ালি প্রোডাক্ট বা ইনভেন্টরি আইটেম সিলেক্ট করে নতুন পারচেস অর্ডার করতে পারবো। তো আমি আমার প্রিভিয়াস রিকুইজিশন নাম্বারটা দিয়ে দিলাম, সেজন্য আমার এই প্রোডাক্টগুলো এখানে চলে আসছে। তারপর সিলেক্ট করছি যে কাদের থেকে আমি প্রোডাক্টটা পারচেস করব বা পারচেস অর্ডারটা আমি কাকে দিব, পারচেস অর্ডারটা কার জন্য হবে। আমি এখানে ধরে নিচ্ছি কাশেম এন্টারপ্রাইজ থেকে আমরা প্রোডাক্টগুলো কিনবো। তো সেই জন্য কাশেম এন্টারপ্রাইজ সিলেক্ট করলাম। করার পর ডেলিভারি অ্যাড্রেস লিখব। এই আইটেমগুলো আমাদের সাপ্লায়ার আমাদের কোন লোকেশনে ডেলিভার করবে সেটা এখানে লিখে দিব। তারপর কত তারিখ থেকে কত তারিখের মধ্যে প্রোডাক্টগুলো বা আইটেমগুলো ডেলিভার করবে, চাইলে আমরা এটাও মেনশন করে দিতে পারি। এখানে ন্যারেশন লিখব, যেখানে আমরা আমাদের স্পেসিফিক কোনো ইনফরমেশন স্টোর করার প্রয়োজন মনে করলে এখানে লিখে দিতে পারি। তারপর আমি আইটেমগুলো সিলেক্ট করব। দেখেন আমরা রিকুইজিশনে যেরকমটা আমরা সিলেক্ট করেছিলাম বা যেই কোয়ান্টিটি ইনপুট দিয়েছিলাম এখানে সেগুলোই চলে আসছে। আমরা চাইলে ট্রান্সপোর্টেশন এক্সপেন্স যদি থাকে সেটাও অ্যাড করতে পারি। আমি ধরে নিচ্ছি 2000 টাকা আমাদের ট্রান্সপোর্টেশনে খরচ হবে। চাইলে আইটেম ওয়াইজ ন্যারেশনও লিখে রাখা যাবে। তারপর ফাইনালি আমি সাবমিট করব। এই হয়ে গেল আমাদের পারচেস অর্ডার। অন্য সব উইন্ডোর মতোই এটাকে ডানে বামে সরিয়ে আরও ইনফরমেশন দেখা যাবে। প্রিন্ট বাটনে ক্লিক করে প্রিন্ট করা যাবে। তারপর এডিট বাটনে ক্লিক করে বিভিন্ন ইনফরমেশন আপডেট করা যাবে। আর এখানে সার্চ বাটনে ক্লিক করে বিভিন্নভাবে বিভিন্ন কন্ডিশনে সার্চ করে পুরাতন পারচেস অর্ডারগুলো দেখা যাবে। তো পারচেস অর্ডার করার পর সাপ্লায়ার যখন আমাদের ম্যাটেরিয়াল প্রতিনিয়ত পাঠাতে থাকবে, সেই অনুযায়ী আমাদের পারচেস ইনভয়েসগুলো করব। তো এখানে দেখা যাচ্ছে প্রিভিয়াস আমাদের অনেকগুলো পারচেস ইনভয়েস হয়েছে। তো আমরা পারচেস অর্ডার 1-এর জন্য একটা ইনভয়েস করা দেখব। পারচেস ইনভয়েস করার জন্য নিউ বাটনে ক্লিক করব। করার পর এরকম একটা উইন্ডো আসবে আমাদের সামনে। আমরা প্রথমেই পারচেস অর্ডার নাম্বারটা দিয়ে দিব। তাহলে পিউ নাম্বার 1-এর ইনফরমেশন এখানে লোড হয়ে যাবে। আমি ধরে নিচ্ছি এই মালামালগুলো হেড অফিস ওয়্যার হাউসে রিসিভ হয়েছে এবং প্রথম চালানে তারা ফার্স্ট ক্লাস ব্রিক পাঠিয়েছে, যার মধ্যে ট্রান্সপোর্টেশন চার্জ ছিল 1000 টাকা। আমরা কিন্তু চাইলে এখানে পারচেস প্রাইসটাও আপডেট করে দিতে পারি। প্রাইসটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন সেটা যেন ইউনিটের সাথে ম্যাচ করে, মানে এখানে প্রাইসটা অবশ্যই পিস হিসাবে দিবেন বিশেষভাবে খেয়াল করে, এবং কোয়ান্টিটি ইনপুট দিবেন যেই পরিমাণ আপনি বর্তমানে রিসিভ করছেন। এখানে ইনভয়েস ন্যারেশনটা আমি লিখে দিচ্ছি। এখানে যদি আরও ইনফরমেশন স্টোর করে রাখার প্রয়োজন মনে হয় এখানে লিখে রাখা যাবে। সবশেষে আমি সাবমিট বাটন ক্লিক করছি। তাহলে আমার পারচেস ইনভয়েসটা হয়ে গেল। একটা পারচেস ইনভয়েস হয়ে গেলে ইনভয়েসটা দেখতে অনেকটা এরকম দেখায়, যেটা আপনি প্রিন্ট করতে পারবেন, এক্সেল ফরম্যাটে ডাউনলোড করতে পারবেন। আর এই বাটনটা হচ্ছে প্যাডে প্রিন্ট করার জন্য। এমন হয় না যে জিনিসটা আপনার কোম্পানি প্যাডে প্রিন্ট করতে হবে, সেজন্য আমার তো এই ব্যানারটা দরকার নেই।
আপনি যখন এটাতে ক্লিক করবেন এই ব্যানারটা চলে যাবে এবং আপনি চাইলে এটাকে পেজ সেট আপ করে প্যাডে প্রিন্ট দিতে পারবেন। পেজ সেট আপটা করার জন্য কন্ট্রোল পি চাপবেন অথবা এই প্রিন্ট বাটনে ক্লিক করবেন। করার পর মোড সেটিংয়ে গিয়ে আপনি মার্জিনটা কাস্টম করে উপরে নিচে মার্জিনটা সেট করে নেবেন যাতে আপনার কোম্পানির প্যাড ফরম্যাটের সাথে এটা ম্যাচ করে। তারপরে প্রিন্ট দিয়ে নেবেন। এইভাবে নিজের মতো করে কনফিগার করে প্যাডে প্রিন্ট দিতে পারবেন। আর সেটা না চাইলে আবার ক্লিক করবেন, এই হেডিংটা চলে আসবে। আবার যখন কাশেম এন্টারপ্রাইজ থেকে সিমেন্টের চালানটা চলে আসবে, আমরা আবার আরেকটা পারচেস ইনভয়েস করব। এবং সিমেন্টের জন্য আমি ধরে নিচ্ছি 1200 টাকা আমার ট্রান্সপোর্টেশন চার্জ আসছে। এবং একটা জিনিস আমি বারবার বলছি যে এখানে প্রাইসটা অবশ্যই খেয়াল করবেন যেন ইউনিটের সাথে রিলেভেন্ট হয়। এখানে 500 টাকা ইনপুট দিচ্ছেন মানে এটা প্রতি ব্যাগের প্রাইস, এবং কোয়ান্টিটিটা অবশ্যই 50 ব্যাগ হবে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এখানে ইউনিট ব্যাগ থাকলে এখানে অবশ্যই ইনপুটটা কেজিতে দিবেন না। আর আরেকটা বিষয় হচ্ছে আপনি যদি ব্যাচ লট কিংবা এক্সপায়ারি অ্যালার্ট সিস্টেমটা ব্যবহার করতে চান তাহলে ইনভেন্টরি আইটেমের নামের উপর ডাবল ক্লিক করবেন। করলে প্রোডাক্টের ব্যাচ লট, ম্যানুফ্যাকচারিং ডেট, এক্সপায়ার ডেট এগুলো মেনটেন করে আপনি পারচেস ইনভয়েসটা করতে পারবেন। তাহলে হবে কি, আপনি এক্সপায়ার্ড অ্যালার্ট ডেট সেট করে দিলে আপনি সফটওয়্যার থেকে অ্যালার্ট পাবেন যে আপনার প্রোডাক্টটা এক্সপায়ার্ড হয়ে গেছে। তো এটা আপনি চাইলে মেনটেন করতে পারেন। এই ফিচারটা আপনি সব জায়গায় দেখতে পাবেন, পারচেসে দেখতে পাবেন, সেলসে দেখতে পাবেন, কনজামশন করতে গেলে দেখতে পাবেন, ইনভেন্টরি মুভমেন্ট করতে গেলে দেখতে পাবেন। এবং এই ব্যাচ লটগুলা সফটওয়্যারে অটোমেটিক্যালি স্টক মেনটেন করে। যদি আপনি ব্যাচ লট সিলেক্ট করে কাজ করেন তখন এই ব্যাচ বা লট থেকে সফটওয়্যার এডিশন বা ডিডাকশন করে। আর যদি সিলেক্ট না করেন তাহলে সফটওয়্যার অটোমেটিক্যালি ফিফো মেথড অ্যাপ্লাই করে বা এডিশন বা ডিডাকশন করে। তো এই ব্যাচ স্লট সিস্টেমটা নিয়ে আলাদা একটা ভিডিও হবে বিস্তারিত এক্সাম্পল দিয়ে, তো আমি আপাতত এটা স্কিপ করছি। তো এই যে আমি আরেকটা পারচেস ইনভয়েস করলাম, সফটওয়্যার বিহাইন্ড দ্য সিন যা যা ডেবিট ক্রেডিট করা দরকার সব কিছু করে ফেলেছে। সাপ্লায়ারের লেজার, অ্যাডভান্স পেমেন্টগুলোর সাথে পেয়েবল অ্যামাউন্টের অ্যাডজাস্টমেন্ট, পারচেস অর্ডার ওয়াইজ রিপোর্ট, পারচেস ইনভয়েস ওয়াইজ রিপোর্ট, সাপ্লায়ার ওয়াইজ রিপোর্ট, ট্রায়াল ব্যালেন্স, প্রফিট লস, ব্যালেন্স শিট, যাবতীয় ইনফরমেশন সফটওয়্যার অটোমেটিক্যালি বিহাইন্ড দ্য সিন আপডেট করে ফেলেছে। তার মানে যারা নর্মাল ব্যবহারকারী হবেন ওনারা মালামাল আসলে জাস্ট ইনভয়েস করবেন, বাদ বাকি কাজকর্ম সব সফটওয়্যার অটোমেটিক্যালি করবে। তারপরে হচ্ছে পারচেস রিটার্ন। তো আমি ধরে নিচ্ছি যে আমাকে যে সিমেন্টগুলো পাঠানো হয়েছে যার পারচেস ইনভয়েস নাম্বার হচ্ছে 8, এখান থেকে 10 ব্যাগ সিমেন্ট আমরা রিটার্ন করব। তো সেজন্য আবার পারচেস রিটার্নে আসলাম, আসার পর নিউ বাটনে ক্লিক করব। নিউ বাটনে ক্লিক করে কোন ইনভয়েস থেকে রিটার্নটা করব ইনভয়েস নাম্বারটা দিব, দিলে ওই ইনভয়েসের ইনফরমেশনগুলো এখানে সফটওয়্যার লোড করে ফেলবে। এবং কোন ওয়্যার হাউস থেকে রিটার্নটা করব সেই ওয়্যার হাউসটা সিলেক্ট করব এবং ইনভয়েস ন্যারেশনে আমি বিস্তারিত লিখব যে কেন রিটার্ন করছি। আরও যদি কোনো ইনফরমেশন লিখে রাখতে হয় ইনভয়েস ন্যারেশনে লিখে দিবেন। তারপর হচ্ছে প্রোডাক্ট সিলেক্ট করার পালা। আমি প্রোডাক্টটা সিলেক্ট করলাম, কোয়ান্টিটি দিলাম 10, এবং আমি কোন ব্যাচ লট থেকে, আমরা চাইলে আইটেমটার নামের উপর ডাবল ক্লিক করে কোন ব্যাচ লট থেকে প্রোডাক্টটা রিটার্ন দেখাচ্ছি এটাও চাইলে সিলেক্ট করে দিতে পারি। তো আমি ধরে নিচ্ছি সর্বশেষ যে 50 ইউনিট আমি রিসিভ করেছিলাম ওই ব্যাচ থেকেই আমি রিটার্নটা দেখাচ্ছি, তাহলে এটা সিলেক্ট করে দিব, দিয়ে ক্লোজ করে দিব। তারপর সাবমিট করলে আমার পারচেস রিটার্নটা হয়ে যাবে। এই পারচেস রিটার্ন স্লিপটা তৈরি করার কারণে সফটওয়্যার অটোমেটিক্যালি আমার স্টকটাকে কারেকশন করে ফেলবে, ব্যাচ লটের ব্যালেন্স কারেকশন করে ফেলবে, তারপর সাপ্লায়ারের লেজার আপডেট করে ফেলবে, সাপ্লায়ারের অ্যাডভান্সের সাথে পেয়েবল অ্যাডজাস্টমেন্ট করে ফেলবে, যাবতীয় ডেবিট ক্রেডিট করে ফেলবে, এবং যত রিপোর্ট আছে সবগুলো অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে। তো এখানেও অন্য সব উইন্ডোর মতো প্রিন্ট বাটনে ক্লিক করে প্রিন্ট করা যায়, এডিট বাটনে ক্লিক করে ইনফরমেশন আপডেট করা যায়, তারপর লুকআপ বাটনে ক্লিক করে বিভিন্ন কন্ডিশনে পুরাতন পারচেস রিটার্নগুলো সার্চ করে বের করা যায় বা সার্চ করে দেখা যায়। তো এইবার হচ্ছে সাপ্লায়ারকে পেমেন্ট করার পালা। তো তার আগে সাপ্লায়ারের ট্রানজ্যাকশন রিপোর্টটা দেখে আসি যে আমি কত পেমেন্ট করব বা সে কত আমার কাছে পাবে। আমরা যে পারচেস ইনভয়েসগুলো করেছিলাম সেগুলো কাশেম এন্টারপ্রাইজ থেকে করেছিলাম।
তো সাপ্লায়ার অ্যাকাউন্ট সিলেক্ট করলাম এবং রিপোর্টটা আমি 1 তারিখ থেকে আজকে পর্যন্ত জেনারেট করতেছি। তো দেখা যাচ্ছে কাশেম এন্টারপ্রাইজের সাথে আমাদের অনেকগুলো ট্রানজ্যাকশন হয়েছে। তো আমি যদি আজকের ডেটেরগুলো দেখি, দেখা যাচ্ছে আমরা ফার্স্ট ক্লাস ব্রিক্স 100 পিস রিসিভ করলাম, যার বিল আসছে 11,000 টাকা। তারপরে 50 ব্যাগ সিমেন্ট রিসিভ করলাম, যার বিল আসছিল 26,200 টাকা। এই অ্যামাউন্টগুলো সাপ্লায়ারের পেয়েবল অ্যাকাউন্টকে ক্রেডিট করা হয়েছে। এবং ফাইনালি আমরা লাস্ট যেটা করলাম সেটা 10 ব্যাগ সিমেন্ট রিটার্ন দেখিয়েছিলাম, যেটার ভ্যালু ছিল 5,000 টাকা। সেই ভ্যালুটা ডেবিট করা হয়েছে এবং এগুলো করার পর আমার ফাইনাল পেয়েবল ব্যালেন্স হচ্ছে 12,17,700 টাকা। যেহেতু আমার প্রিভিয়াস অনেক ট্রানজ্যাকশন ছিল, সেই জন্য এটা হচ্ছে আমার ডিউ। আমি কাশেম এন্টারপ্রাইজকে ফাইনালি এত টাকা পেমেন্ট করতে হবে। তা আমি পার্শিয়াল একটা পেমেন্ট দেখাই। এত টাকা তো আমাদের ক্যাশ ব্যালেন্স মনে হয় নাই, আমরা পেমেন্ট করতে পারবো না। আমরা পার্শিয়াল একটা পেমেন্ট দেখাই। সেজন্য আমরা সাপ্লায়ার পে স্লিপে চলে আসলাম, এসে নিউ বাটনে ক্লিক করলাম এবং এখানে সাপ্লায়ার অ্যাকাউন্টকে সিলেক্ট করব, কোন সাপ্লায়ারকে পেমেন্টটা করছি, এবং অর্ডার নাম্বারটা এখানে দিয়ে দিব, কোন অর্ডারের জন্য পেমেন্টটা করছি এবং কত টাকা পেমেন্ট করছি। আমি ধরে নিচ্ছি যে 50,000 টাকা আমরা একটা পেমেন্ট দিচ্ছি। এবং পেমেন্টটা কোথা থেকে করছি, আমি ধরে নিচ্ছি ক্যাশবুক থেকে করছি। তো সাবমিট করার পর আমার একটা পেমেন্ট স্লিপ তৈরি হয়ে গেল। দেখেন পেমেন্ট স্লিপটা তৈরি হয়েছে কিন্তু কাশেম এন্টারপ্রাইজের সাপ্লায়ার অ্যাডভান্স অ্যাকাউন্ট যেটা, সেই অ্যাকাউন্টে। কেননা সফটওয়্যার প্রত্যেকটা পেমেন্টকেই অ্যাডভান্স হিসাবে কাউন্ট করে এবং পেয়েবল ব্যালেন্স যদি থাকে সেটার সাথে অ্যাডজাস্ট করে। তো আমাদের যেহেতু পেয়েবল ব্যালেন্স অনেক বড় একটা অ্যামাউন্ট আছে, তাইলে পুরো টাকাটাই অ্যাডজাস্ট হয়ে যাওয়ার কথা। আমরা আবার সাপ্লায়ার ট্রানজ্যাকশন রিপোর্টটা দেখছি। দেখেন 50,000 টাকা পেমেন্ট করার পর আমার ব্যালেন্সটা আপডেট হয়ে গেছে এবং বর্তমানে কাশেম এন্টারপ্রাইজ এই টাকাটা আমাদের কাছে পাবে। তো আমরা চাইলে কিন্তু কাশেম এন্টারপ্রাইজের যে অ্যাডভান্স অ্যাকাউন্টটা আছে ওই অ্যাকাউন্টটার লেজারটাও দেখতে পারি ফিনান্সিয়াল মডিউল থেকে লেজার উইন্ডোতে গিয়ে। দেখেন কাশেম এন্টারপ্রাইজের অ্যাডভান্স অ্যাকাউন্টটা হচ্ছে এটা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যখন 50,000 টাকা কাশেম এন্টারপ্রাইজকে পেমেন্ট করেছিলাম, এই অ্যামাউন্টটা হচ্ছে এটা। তারপর সফটওয়্যার সিস্টেম অটোমেটিক্যালি পেয়েবলের সাথে অ্যাডজাস্ট করে 50,000 টাকা পোস্টিং দিয়ে ফেলেছে, যার ভাউচার নাম্বার হচ্ছে 34। এবং এই কাশেম এন্টারপ্রাইজের অ্যাডভান্সে কোনো টাকা জমা নেই। আমাদের তো আরেকটা সাপ্লায়ার ছিল, চলেন ওই সাপ্লায়ারকে আমরা কিছু টাকা অ্যাডভান্স পেমেন্ট করি। আমরা কোনো ম্যাটেরিয়াল রিসিভ করব না, কোনো কিছু করব না, একটা পারচেস অর্ডার ক্রিয়েট করে আসি। ছোট্ট একটা ন্যারেশন লিখে দিলাম এবং ধরে নিচ্ছি সে 9.5 টাকা করে আমাদের এটা প্রোভাইড করছে, 1000 পিস। দেখেন আমরা কুদ্দুস এন্টারপ্রাইজের নামে নতুন একটা পারচেস অর্ডার করলাম, কিন্তু কোনো মালামাল রিসিভ করিনি। কিছু টাকা তাকে অ্যাডভান্স করব এই অর্ডারের এগেনস্টে। তো আমি চলে আসলাম পেমেন্ট স্লিপে, এসে এখানে সিলেক্ট করব যাকে আমরা পেমেন্ট করতে চাচ্ছি তাকে, এবং অর্ডার নাম্বারটা দিব, অ্যামাউন্ট দিব। আচ্ছা আরও অল্প পরিমাণ টাকা দিই, আমি দেখে আসি যে আমার অর্ডার ভ্যালুটা কত। আমি 5,000 টাকা অ্যাডভান্স করি। এবং টাকাটা ক্যাশবুক থেকেই করি। তাইলে দেখেন কুদ্দুস এন্টারপ্রাইজ থেকে আমরা কোনো কিছু এখনও রিসিভ করিনি, বাট টাকাটা অ্যাডভান্স করাতে আমরা যদি লেজার রিপোর্টটা আবার দেখি কুদ্দুস এন্টারপ্রাইজের অ্যাডভান্স অ্যাকাউন্টের লেজারটা, দেখবো যে অ্যাডভান্স অ্যাকাউন্টে 5,000 টাকা আছে। তার মানে কুদ্দুস এন্টারপ্রাইজ থেকে মালামাল রিসিভ করার আগ পর্যন্ত এই টাকাটা আমাদের জন্য সম্পদ। আমরা যদি কুদ্দুস এন্টারপ্রাইজের অ্যাকাউন্ট নাম্বারটার দিকে খেয়াল করি, এটা 1 দিয়ে শুরু হয়েছে, সকল অ্যাসেট অ্যাকাউন্ট 1 দিয়ে শুরু হয়, তার মানে এটা একটা অ্যাসেট অ্যাকাউন্ট।
আমরা যদি কুদ্দুস এন্টারপ্রাইজের পেয়েবল অ্যাকাউন্টটা খেয়াল করি, দেখব যে এখানে কোনো ডেটা নাই, কারণ আমরা তো কুদ্দুস এন্টারপ্রাইজ থেকে কোনো কিছু এখনও রিসিভ করি নাই। তো বিষয়টা আরেকটু বোঝার জন্য আমরা একটা ইনভয়েস করি কুদ্দুস এন্টারপ্রাইজ থেকে, ছোট্ট একটা অ্যামাউন্ট। অর্ডার নাম্বার ছিল 2, ওয়্যার হাউস এটা দিচ্ছি। তো আমরা ছোট্ট একটা অ্যামাউন্ট ইনভয়েস করলাম। এইবার আমরা কুদ্দুস এন্টারপ্রাইজের লেজার রিপোর্টটা আবার খেয়াল করি। আমরা যদি অ্যাডভান্স অ্যাকাউন্টটা আবার দেখি, দেখব যে সদ্য করা ইনভয়েস অ্যামাউন্টটা 1900 টাকা, এটা অ্যাডভান্স অ্যাকাউন্ট থেকে মাইনাস হয়ে গেছে। তার মানে কুদ্দুস এন্টারপ্রাইজের অ্যাকাউন্টে এখনও 3100 টাকা আমরা অ্যাডভান্স করে রেখেছি। আমরা যদি পেয়েবল লেজারটা দেখি, দেখব যে আমরা 1900 টাকার ব্রিক্স রিসিভ করেছিলাম এবং অ্যাডভান্স থেকে 1900 টাকা অ্যাডজাস্ট হয়ে গেছে। তার মানে কুদ্দুস এন্টারপ্রাইজ আমাদের কাছে কোনো টাকা পয়সা পাবে না, উপরন্তু 3000 টাকার উপরে আমরা আরও অ্যাডভান্স করে রেখেছি। তো পারচেস মডিউলের মোটামুটি মেজর কাজগুলো আমরা দেখে ফেললাম। এবার যদি একটু রিপোর্টের দিকে আসি, আমরা চাইলে ইনভেন্টরি ওয়াইজ রিপোর্ট দেখতে পাবো। আমরা এরকম একটা রিপোর্ট দেখতে পাবো, যেখানে দেখা যাচ্ছে যে একবার 3000 কোয়ান্টিটি ইন হয়েছে স্টকে, তারপর 1000 কোয়ান্টিটি ইন হয়েছে এবং আরও 200 কোয়ান্টিটি ইন হয়েছে, যেটা PI9 এর মাধ্যমে হয়েছে, যেটা কুদ্দুস এন্টারপ্রাইজ থেকে আমরা রিসিভ করেছিলাম। তারপর যদি সিমেন্টের লেজার রিপোর্টটা দেখতে চাই, আমরা এরকম দেখতে পাবো যে 15 তারিখ আজকে আমরা 50 পিস রিসিভ করেছিলাম এবং 10 পিস রিটার্ন করেছি। এখন বর্তমানে সিমেন্টের ব্যালেন্স আছে আমাদের ওয়্যার হাউসে 840 ব্যাগ। আমরা চাইলে সাপ্লায়ার ওয়াইজ আরও রিপোর্ট জেনারেট করতে পারি, যেমন কাশেম এন্টারপ্রাইজের যদি কোনো রিপোর্ট দেখতে চাই, আমরা দেখতে পাবো যে 1 তারিখ থেকে আজকে পর্যন্ত ওনার পারচেস অর্ডার হয়েছে একটা, টোটাল পিও অ্যামাউন্ট হয়েছে এটা পারচেস অর্ডার অ্যামাউন্ট, এবং যার এগেনস্টে ইনভয়েস হয়েছে এত টাকার এবং রিটার্ন হয়েছে এত টাকা, এবং এই পারচেস অর্ডার এগেনস্টে 50,000 টাকা পেমেন্ট করা হয়েছে, এবং এইটা হচ্ছে পিআই ওয়াইজ ডিউ ব্যালেন্স আর এটা হচ্ছে পিও ওয়াইজ ডিউ ব্যালেন্স। বিষয়টা কীরকম দেখেন, আমরা 37,200 টাকা বা তার সমপরিমাণ প্রোডাক্ট রিসিভ করেছি এবং তার থেকে 5,000 টাকার প্রোডাক্ট ফেরত দিয়েছি। পিআই ওয়াইজ বা ইনভয়েস ওয়াইজ সাপ্লায়ার আমাদের কাছে 32,200 টাকা পাওনা ছিল, আর আমরা পেমেন্ট করেছি এই পিওর আন্ডারে 50,000। তাইলে আমরা অতিরিক্ত পেমেন্ট করেছি 17,800 টাকা। অতিরিক্ত বলা যাবে না, আমরা হয়তো আরও ইনভয়েস করলে রিয়েল ডাটাটা এখানে চলে আসবে। এই হচ্ছে বিষয়। এটা ছাড়া আমরা কিন্তু টোটাল পারচেস রিপোর্ট নামে আরেকটা রিপোর্ট আছে, ওইটা যদি জেনারেট করি আমরা এরকম একটা সিনারিও দেখতে পাবো। সকল সাপ্লায়ারদের একসাথে নিয়ে রিপোর্টটা দেখা যাবে। খুবই সিম্পল রিপোর্ট, আশা করি জিনিসটা বুঝার কথা সবাই। আর ফাইনালি হচ্ছে সাপ্লায়ার ট্রানজ্যাকশন রিপোর্ট, যেটা আমরা এর আগেও দেখেছি। কাশেম এন্টারপ্রাইজের রিপোর্ট দেখতে চাইলে কাশেম এন্টারপ্রাইজ সিলেক্ট করে পেয়েবল ব্যালেন্স দেখতে পাবো, এবং যদি আমরা কুদ্দুস এন্টারপ্রাইজের রিপোর্ট দেখতে চাই দেখব যে এখানেও পেয়েবল ব্যালেন্সটা দেখা যাচ্ছে, যেটা 0। আর অ্যাডভান্স অ্যাকাউন্টের ব্যালেন্স কীভাবে দেখতে হয় এটা তো দেখাইলামই। তো এবার চলে আসছি আমি সেলস মডিউলে। পারচেস মডিউলের মতোই সেলস মডিউল অনেকটা সিমিলার, তো এই জন্য আশা করছি সেলস মডিউলে বিস্তারিত কোনো কিছু বলতে হবে না, আমি জাস্ট কাজগুলো দেখাচ্ছি। নতুন একজন কাস্টমার ক্রিয়েট করার জন্য কাস্টমার উইন্ডোতে ক্লিক করব, তারপর নিউতে আসব, এসে নতুন একজন কাস্টমার ক্রিয়েট করি। কাস্টমারের নাম দিচ্ছি, ফোন নাম্বার দিচ্ছি,
আর আদার্স ইনফরমেশনগুলো যেহেতু অপশনাল, আর কোনো কিছু দিচ্ছি না। তাইলে আমাদের আরেকটা কাস্টমার ক্রিয়েট হয়ে গেল। সাপ্লায়ারের মতোই কাস্টমারেরও 3টা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে এবং চার্ট অফ অ্যাকাউন্টের সাথে লিঙ্ক হয়েছে। তো আমি যদি একটু চার্ট অফ অ্যাকাউন্টটা খুলি, দেখেন কাস্টমারের প্রথম যে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়েছে সেটা হচ্ছে এটা রিসিভেবল অ্যাকাউন্ট, যেটা কোম্পানির জন্য অ্যাসেট। আমরা যদি সার্চ করি দেখতে পাবো যে অ্যাকাউন্টস রিসিভেবলের আন্ডারে আমাদের এই কাস্টমারের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়েছে, যেটা রিসিভেবল অ্যাকাউন্ট, এবং এটা কারেন্ট অ্যাসেট। তারপরের অ্যাকাউন্টটা যদি চেক করি দেখা যাবে যে এটা অ্যাডভান্স ফ্রম সাপ্লায়ারের আন্ডারে ক্রিয়েট হয়েছে, যেটা কোম্পানির জন্য লাইবিলিটিস। কারণ আমরা যদি কাস্টমার থেকে টাকা রিসিভ করি অ্যাডভান্স, সেটা প্রোডাক্ট না দেওয়া পর্যন্ত কোম্পানির জন্য দায়। এবং 3 নাম্বার যে অ্যাকাউন্টটা সেটা হচ্ছে কাস্টমার রিটেনশন অ্যাকাউন্ট, যেটা ক্রিয়েট হয়েছে রিটেনশন রিসিভেবলের আন্ডারে। তো দেখা যাচ্ছে প্রত্যেকটা অ্যাকাউন্ট, প্রত্যেকটা জিনিস চার্ট অফ অ্যাকাউন্টের সাথে কানেক্টেড থাকে। সেজন্য সফটওয়্যারটা বেটার বুঝতে গেলে চার্ট অফ অ্যাকাউন্টটা সম্পর্কে মোটামুটি একটা ধারণা রাখা যেতেই পারে, তাহলে বিভিন্ন ধরনের ফিনান্সিয়াল অ্যানালাইসিস সহজ হয়ে যাবে। তো ঠিক আছে, আমরা একটা কোটেশন কিভাবে তৈরি করতে হয় এবার চলে আসছি কোটেশন উইন্ডোতে। তারপর চলে আসলাম নিউ বাটনে ক্লিক করে নতুন কোটেশন করার উইন্ডোতে। এখানে বিস্তারিত ইনফরমেশন পূরণ করে নিতে হবে। তো আমি কোটেশন ইনফরমেশন ফিল আপ করতেছি। তো আমি একটা আইটেম দিয়ে কোটেশনটা তৈরি করছি। আমি ধরে নিচ্ছি আমার স্টকে যে ব্রিক্স আছে এটার মধ্যে কিছু পরিমাণ ব্রিক্স সেল করে দিব। আমি সাবমিট করছি। সাবমিট করলে আমার কোটেশন তৈরি হয়ে গেছে। তো এই কোটেশন কিন্তু আমি এডিট করে চাইলে বিভিন্ন ধরনের টার্মস অ্যান্ড কন্ডিশন এবং আরও ইনফরমেশন অ্যাড করতে পারি। তো আমার কোটেশনটা হচ্ছে মোটামুটি এরকম। আমার বিভিন্ন ইনফরমেশন আরও অ্যাড করলে এটা নিচে দেখা যেত। কোটেশনটা দিয়ে আমি কিন্তু সেলস অর্ডার করতে পারবো। তো আমি সেলস অর্ডার করার জন্য সেলস অর্ডার উইন্ডোতে এসে নিউতে ক্লিক করলাম। নিউতে ক্লিক করে এখানে কোটেশন নাম্বারও দিতে পারি, আবার চাইলে নিজের মতো করে ইনভেন্টরি আইটেম ব্যবহার করে করেও সেলস অর্ডার তৈরি করতে পারি। আমি কোটেশন নাম্বারটা দিয়ে নিই, তাহলে সহজ হবে। আর বাকি ইনফরমেশন আপাতত দিচ্ছি না। এবার সাবমিট বাটনে ক্লিক করলাম। তো আমার সেলস অর্ডার হয়ে গেল। এই অর্ডার এগেনস্টে আমি এবার ইনভয়েস করে মালামালটা খালেক খন্দকারকে ডেলিভার করতে পারবো। আমি যখন কাস্টমারকে মালামালটা ডেলিভারি করব তখন সেলস ইনভয়েস করব। সেলস ইনভয়েস করার জন্য নিউতে ক্লিক করব, করার পর এখানে অর্ডার নাম্বারটা দিব। আমার অর্ডার নাম্বার ছিল SO1। তো দেওয়ার পর আমি এই আইটেমটা কোথা থেকে ডেলিভার করব সেই ওয়্যার হাউসটা সিলেক্ট করব, ন্যারেশন লিখব, আইটেম সিলেক্ট করব, করে সাবমিট দিব। তাইলে হয়ে গেল আমার সেলস ইনভয়েস। সেলস ইনভয়েস হওয়ার পর সেলস ইনভয়েস করলে সফটওয়্যার অটোমেটিক্যালি কাস্টমারের রিসিভেবল লেজার আপডেট করে ফেলে, রিসিভেবলের সাথে অ্যাডভান্সের অ্যাডজাস্টমেন্ট করে ফেলে, সবগুলো রিপোর্ট আপডেট করে ফেলে, বিহাইন্ড দ্য সিন সেলস ইনভয়েসের জার্নাল করে ফেলে। সেলস ইনভয়েসের সাথে যদি ডিসকাউন্ট থাকে, ব্যাড ট্যাক্স থাকে, এগুলো ক্যালকুলেশন করে জার্নাল করে ফেলে, এবং যদি ব্যাচ স্লট সিলেক্ট করে দেয় তাহলে ব্যাচ স্লটের স্টকগুলো আপডেট করে ফেলে। এইরকম যাবতীয় কার্যাবলী বিহাইন্ড দ্য সিন সে করে ফেলে। তার মানে যিনি সফটওয়্যারটা ব্যবহার করবেন তিনি শুধু এতটুকুই মনে রাখলে হয় যে আমি যখন মালামাল ডেলিভার করব তখন সেলস ইনভয়েস করব, ব্যাস। তো সেলস ইনভয়েসের মতো সেলস রিটার্নও মোটামুটি সিমিলার। আমার মনে হয় এটা আর দেখানোর দরকার নাই। এখানে SI নাম্বারটা দিব, কোন ইনভয়েসটার এগেনস্টে সেলস রিটার্নটা তৈরি করতে চাচ্ছি এটা দিয়ে প্রোডাক্ট সিলেক্ট করব, সিলেক্ট করে ন্যারেশন দিব এবং কোন ওয়্যার হাউসে রিটার্ন করা প্রোডাক্টটা রিসিভ দেখাচ্ছি সেটা সিলেক্ট করব, করে সাবমিট দিলে সেলস রিটার্ন তৈরি হয়ে যাবে এবং সফটওয়্যার বিহাইন্ড দ্য সিন যা যা করা দরকার সব কিছু করে ফেলবে। এবার আমরা কাস্টমার থেকে টাকা রিসিভ করব। টাকা রিসিভ করার জন্য কাস্টমার মানি রিসিপ্টে চলে আসবো, এসে নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর কার থেকে টাকাটা রিসিভ করতেছি সেটা সিলেক্ট করব। তারপর কোন অর্ডার এগেনস্টে টাকাটা রিসিভ করতেছি সেটা দিব। তারপর কত টাকা রিসিভ করতেছি অ্যামাউন্টটা দিব এবং ন্যারেশনে ছোট্ট করে লিখে দিব
এবং টাকাটা কোথায় রিসিভ করতেছি সেই ক্যাশ বা ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সিলেক্ট করব, করে সাবমিট করলেই আমার টাকা রিসিভ হয়ে যাবে। এইবার আমি চাইলে ইনভেন্টরি ওয়াইজ রিপোর্ট দেখতে পাবো। ইনভেন্টরি ওয়াইজ রিপোর্টে দেখা যাবে যে আমরা যে সেলসটা করেছি সের জন্য ওই পরিমাণ কোয়ান্টিটি আমাদের স্টক থেকে আউট হয়ে গেছে। আমরা চাইলে এই স্টক রিপোর্টটা কিন্তু পজ মডিউলের প্রোডাক্ট স্টক যে উইন্ডোটা আছে এখান থেকেও দেখতে পারি। এখানে আপডেটেড স্টকটা দেখা যাবে। তারপরে কাস্টমার ওয়াইজ রিপোর্ট দেখতে পারি। সেলস অর্ডার ওয়াইজ রিপোর্ট দেখতে পারি। দেখেন খালেক সাহেবের একটাই অর্ডার ছিল এবং অর্ডার অ্যামাউন্ট ছিল 10,000 টাকা এবং আমরা ইনভয়েস করেছি 10,000 টাকা এবং এই ইনভয়েসের আন্ডারে বা এই অর্ডারের আন্ডারে আমরা 2,000 টাকা রিসিভ করেছি। তাইলে ইনভয়েস হিসাবে আমার ডিউ হচ্ছে 8,000 টাকা এবং অর্ডার হিসেবেও ডিউ হচ্ছে 8,000 টাকা। যদি এই কাস্টমারের মাল্টিপল অর্ডার থাকতো সবগুলা লিস্ট একসাথে দেখাতো। আর এটা হচ্ছে কাস্টমারের ট্রানজ্যাকশন রিপোর্ট। দেখা যাচ্ছে খালেক সাহেবের কাছে আমরা আরো 8,000 টাকা পাবো। এই 8,000 টাকা যদি রিসিভ করে ফেলি তাহলে আবার কাস্টমার মানে রিসিপ্টে যাব, নিউতে যাব, এবং ক্যাশ ব্যাংক সিলেক্ট করে সাবমিট করব। তাহলে এই মানি রিসিপ্টটা তৈরি হবে এবং বিহাইন্ড দ্য সিন সফটওয়্যার সকল ধরনের অ্যাডজাস্টমেন্ট এবং রিপোর্ট আপডেটের কাজ করে ফেলবে। এবার আবার যদি আমরা কাস্টমারের রিপোর্টটা দেখি দেখা যাবে খালেক সাহেবের বকেয়া 0 এবং কাস্টমার ওয়াইজ রিপোর্ট আমরা যেটা দেখেছিলাম এটা যদি দেখি দেখা যাবে যে আমার ইনভয়েস ওয়াইজ ডিও 0, এসও ওয়াইজ ডিও 0। এই হচ্ছে মোটামুটি আমার সেলস এবং পারচেস মডিউলের ব্যবহারের নির্দেশিকা। তো আমরা বলেছিলাম যে কোনো একটা কাজ যদি সফটওয়্যারে করে ফেলা হয় সেটাকে ডিলিট করা যায় না। ধরেন আপনি ভুলে একটা সেলস ইনভয়েস করে ফেলেছেন, তো এটার কারেকশন এন্ট্রি কীভাবে দিবেন? এটার কারেকশন এন্ট্রি দেওয়ার জন্য এর উল্টা কাজটা করবেন। ভুলে যদি সেলস ইনভয়েস করে ফেলেন, ওই সেলস ইনভয়েসটাকে যদি সেলস রিটার্ন হিসাবে রিসিভ করে ফেলেন, ওই ইনভয়েসের কারেকশন এন্ট্রি হয়ে যাবে। সকল রিপোর্টগুলোও অটোমেটিক্যালি কারেকশন হয়ে যাবে। পারচেস মডিউলের ক্ষেত্রে সেম কথা। পারচেস ইনভয়েস ভুল করে ফেলেন তাইলে পারচেস রিটার্ন দেখিয়ে দেবেন, ওইটার কারেকশন হয়ে যাবে। আর যদি ভুল করে মানি রিসিপ্ট করে ফেলেন তাইলে ওইটার উল্টা কাজ পেমেন্ট স্লিপ করে ফেলবেন, তাইলে এই মানি রিসিপ্টটা কারেকশন হয়ে যাবে। এবং অবশ্যই নেরেশনে ভাউচার নাম্বার এবং এটা যে কারেকশন এন্ট্রি ছিল, কিসের জন্য কারেকশন এন্ট্রি ছিল, এগুলো মেনশন করে রাখবেন। নতুবা ইন ফিউচার যখন লেজার দেখবেন তখন বিষয়টা অত সহজে বোঝা যাবে না। সহজে বুঝে যাওয়ার জন্য নেরেশনে যতটুকু সম্ভব বিভিন্ন ধরনের ইনফরমেশন লিখে রাখবেন, বিশেষ করে ভাউচার নাম্বারটা তো অবশ্যই, সাথে ইনভয়েস নাম্বারটাও লিখে রাখতে হবে। তো সেলস এবং পারচেস মডিউল নিয়ে আলোচনা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।